বাংলা মিডিয়া ইন্ডাস্ট্রিতে গত কয়েক বছরে যত পরিচালক এসেছেন তাদের মধ্যে সবচেয়ে বেশি আলোচিত আর সমালোচিত নাম কাজল আরিফিন অমি। কেউ বলেন উনি হিট মেশিন, আবার কেউ বলেন উনি শুধুই গালাগালির মাস্টার। কিন্তু আসলেই কেন তিনি এত জনপ্রিয়? কেন তার নাটক ৫০% দর্শকের কাছে বিনোদন আর বাকি ৫০% দর্শকের কাছে বিতর্ক? আজকে খুঁজে দেখব তার কন্টেন্টে কি সত্যিই বিনোদন আছে, নাকি শুধুই ট্রেন্ড আর ব্যবসার খেলা? আর কেন তিনি তুলনামূলক অন্য সব নির্মাতার চেয়ে বেশি সফল? সো লেটস ডেলভ ইনটু দ্য ভিডিও। তরুণ প্রজন্মের কাছে সবচেয়ে পছন্দের নির্মাতা কাজল আরিফিন অমি ইফতেখার আহমেদ ফাহমির হাত ধরে ২০১০ সালে প্রথম মিডিয়ায় পা রাখেন। উইকিপিডিয়ার তথ্য অনুযায়ী ২০১৬ সালে প্রথম কাজল আরিফিন অমি একটি নাটক নির্মাণ করেন যেটির নাম ছিল একটি বিড়াল বিড়ম্বনা। এরপর ২০১৭ সালে ট্যাটু নামে একটি কাজ করেছেন, যেটিতেও আরফান নিশো অভিনয় করেছিলেন। এরপর অমি ধারাবাহিকভাবে নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছিলেন। ক্যারিয়ারের শুরুর দিকে তিনি কমেডি ধাঁচের নাটকের পাশ দিয়েও যাননি, বরং বেশ কিছু ভিন্ন ধারার কাজ করার চেষ্টা করেছেন, যেমন সাদা কাগজে সাজানো অনুভূতি, ডিয়ার বাংলাদেশ, ফ্যামিলি লাভ। আমি মোটেও এটা বলতে চাই না যে শুরুর দিকে তিনি খুব আউট অফ দ্য বক্স কাজ করেছিলেন। আমি শুধু এটাই বোঝাতে চাই, ক্যারিয়ারের শুরুর দিকে তিনি মোটেও বর্তমানে টিপিক্যাল কাজল আরিফিন অমি ছিলেন না। এরপর তিনি মি অ্যান্ড ইউ, অনলি মি, দ্য ইন্ড, পুলিশ, হঠাৎ দেখা এই ধরনের প্রিয় রোমান্টিক ঘরানার নাটক বানানো শুরু করেন। তবে তার ক্যারিয়ারের সবচেয়ে বড় সুইচ ছিল এক্স বয়ফ্রেন্ড, যেটি তাকে মিডিয়া ইন্ডাস্ট্রিতে মেইনস্ট্রিম হতে সাহায্য করে। এত বড় সফলতার পরেও তিনি পুরোপুরি কমেডি ঘরানার নাটক নির্মাণ শুরু করেননি, বরং তিনি রোমান্টিক কমেডি ঘরানার নাটক বানাতে শুরু করেন, যেমন সানগ্লাস, লল, ফান, টম অ্যান্ড জেরি। আমি এগুলো বলছি কারণ কাজল আরিফিন অমি শুরু থেকেই ব্যাচেলর পয়েন্ট টাইপ কাজ করে আসছিলেন না। এখন আমি বহুল প্রতীক্ষিত টপিক ব্যাচেলর পয়েন্ট নিয়ে কথা বলবো। আমি মূলত লকডাউনের সময় থেকে এই সিরিজটি দেখছি। সম্ভবত ব্যাচেলর কোয়ারেন্টাইন আমার দেখা তার প্রথম কাজ ছিল। তবে আজকে আলোচনায় আমি এইসব বলবো না যে ব্যাচেলর পয়েন্ট দেখে যুব সমাজ খারাপ হয়ে যাচ্ছে বা অশ্লীলতায় জড়িয়ে পড়ছে, কারণ এগুলো খুবই মিথোলজিক্যাল কথাবার্তা। আমি এখানে খুব প্র্যাকটিক্যাল দৃষ্টিকোণ থেকে আলোচনা করার চেষ্টা করব। ২০১৮ সালের ২ আগস্ট চ্যানেল কাছে মনে হয়েছিল এর ভেতর অনেক কিছুই ভাইরাল হওয়ার উদ্দেশ্যে তৈরি করা। তবে এটাও সত্য, ব্যাচেলর পয়েন্ট একেবারেই বিনোদনহীন ছিল না। হাসির সিকোয়েন্স দেখলে দর্শকের হাসি পেতেই হয়, আর এর প্রধান কারণ ছিল পারফেক্ট কাস্টিং। অমি যেভাবে ক্যারেক্টার লিখেছেন সেই ক্যারেক্টারের সাথে পারফর্মারদের চেহারা, আচরণ আর পার্সোনালিটি একেবারেই মানানসই ছিল। হাবু, পাশা, কাবিলা, শুভ সবাই তাদের জায়গায় পারফেক্ট কাস্টিং। তবে একটা ব্যাপার খেয়াল করলে দেখা যায়, সিজন 1-এ ব্যাচেলর পয়েন্টের ডায়লগ যতটা অশ্লীল ছিল, পরবর্তী সিজনগুলোতে তা দ্বিগুণ হয়ে যায়। কারণ অমি বুঝেছিলেন এই জিনিসটাই দর্শক নিচ্ছে, তাহলে সেটা আরও বাড়িয়ে দেওয়াই ভালো। অনেকে বলেন উনি সেক্স কমেডি জনরার কাজ করেন, কিন্তু প্রকৃত অর্থে সেক্স কমেডি মানে হলো ডাবল মিনিং শব্দ দিয়ে হাস্যরসক মুহূর্ত তৈরি করা, যেখানে ব্যাচেলর পয়েন্টের ডাবল মিনিং শব্দগুলো বেশিরভাগ সময় হাস্যরসক মুহূর্ত তৈরি না করে কেবল সুরসুরি দেওয়ার জন্য ব্যবহার করা হয়েছে। আরেকটা জিনিস অমি খুব ভালোভাবে বুঝেছেন, তার তৈরি ক্যারেক্টারগুলো ব্যবহার করে তিনি পরবর্তী অনেক প্রজেক্ট করেছেন এবং সেগুলো সফলও হয়েছে, যেমন ব্যাচেলর কুরবানি, ব্যাচেলর ঈদ, ব্যাচেলর কোয়ারেন্টাইন, ব্যাচেলর ট্রিপ। যখন তিনি বুঝলেন এই ক্যারেক্টারগুলো দর্শকের মাথায় গেঁথে গেছে, তখন সেই সাইকোলজিটাকে কাজে লাগিয়ে তিনি গুড বাস, ব্যাড বাস, লাভ বাস টাইপ কাজ করেছেন। ফলাফল একই ধরনের ক্যারেক্টার ডেভেলপমেন্ট দিয়ে তিনি নতুন প্রজেক্টেও সফলতা পাচ্ছেন। কিন্তু সমস্যা হলো অমির অনেক কাজেই একই ফ্লেভার বা ভাইব পাওয়া যায়। হোটেল, রিল্যাক্স, অসময় এইসব কাজেও কোথাও না কোথাও ব্যাচেলার পয়েন্টের ছাপ খুঁজে পাওয়া যায়। অমির নাটকের একটি দিক আমার কাছে সবসময় ভালো লেগেছে, তা হলো তার লগ লাইন। উদাহরণ হিসেবে কিডনি নাটকের কথাই বলা যাক। এর লগ লাইন ছিল একটি গ্রামে একদল লোক মানুষকে বোকা বানিয়ে তাদের কিডনি নিয়ে যাচ্ছে। এটা নিঃসন্দেহে জেনুইনলি একটা ফানি কনসেপ্ট, কিন্তু সমস্যা তৈরি হয় এক্সিকিউশনে। ফানি সিকোয়েন্স বিল্ড করতে গিয়ে অমি গালাগালি ব্যবহার করেন, অথচ বাস্তবে খারাপ চরিত্রও গালাগালি করতেই পারে। কিন্তু গল্প বলার ক্ষেত্রে শুধুমাত্র সিচুয়েশন ফানি করার জন্য গালাগালি ব্যবহার করা কোনো ভালো প্র্যাকটিস না। অনেকে বলেন এটা অমির নিজস্ব স্টাইল। হ্যাঁ, স্টোরি টেলিংয়ের ভেতরে সবাই তাদের মতো করে এক্সপেরিমেন্ট করতে পারে, কিন্তু কোশ্চেন থেকে যায়, এটা কি সত্যিই লং টার্ম হেলদি এন্টারটেনমেন্ট?
একবার হানিফ সংকেত বলেছিলেন, বর্তমানে কোনটা করা দরকার সেটা না ভেবে কোনটা বেশি পাবলিক খাচ্ছে সেটাকে গুরুত্ব দেওয়া হয়। আর এর শ্রেষ্ঠ উদাহরণ কাজল আরিফিন অমি। তিনি জানেন বর্তমান প্রজন্ম সহজেই স্ল্যাং আর ক্রিঞ্জ শব্দ হজম করতে পারে, আর এর বিনিময়ে তিনি পান ইনস্ট্যান্ট ফেম। অমি অনেক সাক্ষাৎকারে বলেছেন, তিনি শিক্ষা দেওয়ার জন্য কন্টেন্ট বানান না, তিনি শুধু বিনোদনের জন্য বানান। কিন্তু প্রশ্ন থেকে যায়, তার কন্টেন্ট থেকে কি সত্যিই আমরা বিনোদন পাচ্ছি? আমরা যারা হুমায়ূন আহমেদ কিংবা সালাউদ্দিন লাবলুর নাটক দেখে বড় হয়েছি তারা জানি তাদের নাটক দেখলে অজান্তেই মুখে হাসি চলে আসতো, আবার অজান্তেই চোখে জল চলে আসতো। নাটক শেষে একটা মিনিংফুল মেসেজ থেকে যেত। কিন্তু সময় বদলেছে, বদলেছে বিনোদনের ধরন, বদলেছে নির্মাতা। তরুণ প্রজন্মের এই জনপ্রিয় নির্মাতা কাজল আরিফিন অমি, তিনি কি সত্যিই আমাদের সুস্থ বিনোদন দিতে পারছেন? আমার চোখে তার করা কিছু ভালো কাজের মধ্যে প্রথমেই রাখবো বিদেশ নাটকটিকে। এটা দেখে একবারও মনে হয়নি এটি অমির বানানো কাজ। এছাড়া ওয়েব সিরিজ অসময় মোটামুটি ভালো লেগেছে। অন্যদিকে আমার দেখা সবচেয়ে বাজে কাজগুলোর মধ্যে সাম্প্রতি হাউস সুইট নাটকটি অন্যতম। অপূর্বকে দেখে প্রথমে আশা করলেও শেষ পর্যন্ত একেবারেই হতাশ হয়েছি। অপূর্ব ক্যারিয়ারের এই পর্যায়ে এসে হাউস সুইটের মতো প্রজেক্টে কাজ করবেন এটা ভেবেই অবাক লাগছে। অন্যদিকে তার চেয়ে পরবর্তী প্রজন্মের অভিনেতা আফরান নিশু পরপর দুটি হিট সিনেমা দিয়ে আবারও প্রমাণ করলেন তার ইমপ্যাক্ট। ভিকি জাহেদের পরিচালিত আঁকা ওয়েব সিরিজে তার কামব্যাক আবারও দর্শককে মুগ্ধ করেছে। আমি এই সিরিজটি নিয়ে আমার চ্যানেলে একটি আলাদা রিভিউ করেছি, স্ক্রিনে দেখানো লিঙ্কে ক্লিক করে চাইলে দেখে নিতে পারেন। আফরান নিশোর এই সাফল্যের পেছনের অন্যতম কারণ হলো সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়া। কাজল আরিফিন অমির সাথেও তিনি কাজ করেছেন, কিন্তু যখন বুঝলেন দিক পরিবর্তন করা জরুরি তখনই তিনি নিজেকে গুটিয়ে নিয়েছেন। কাজল আরিফিন অমির মেকিং সেন্স অনেক ভালো, এটা অস্বীকার করার উপায় নেই। তিনি যে গল্প ধরেন সেটার ভিজুয়াল প্রেজেন্টেশন অনেক ডিরেক্টর চেয়ে ভালো হয়। তবে যদি তিনি রাইটিংয়ে আর একটু মনোযোগ দেন তাহলে সত্যি আরও ভালো কিছু প্রজেক্ট তৈরি করা সম্ভব। কিন্তু দুঃখজনকভাবে তার কিছু প্রজেক্টের ডায়লগ রাইটিং ধীরে ধীরে অবনতির দিকে চলে গেছে। ফিমেল 1, 2, 3, 4 সিরিজগুলো দেখলে তা সহজেই অনুমান করা যায়। সিজন 1 ঠিকঠাক থাকলেও পরবর্তী সিজনগুলোর ফানি সিকোয়েন্সের নামে যা তা আর বস্তাপচা কন্টেন্ট দেখানো হয়েছে। আপনি যদি জিয়াউল হক পলাশকে নিয়ে বিশ্লেষণধর্মী ভিডিও দেখতে চান তাহলে স্ক্রিনে দেখানো ভিডিওতে ক্লিক করতে পারেন। শেষে বলতে চাই, আলোচনার আলো নিভে গেলেও আমি থাকবো তোমারই পাশে, তোমার ফিল্মমেট হয়ে।